যখন গোটা বিশ্ব তাকিয়ে থাকে তখন কোনো উচ্চ মূল্যের টার্গেটকে ধরা কি আদৌ সম্ভব? তখন সরাসরি হামলা নয়, এর জন্য দরকার একটি নিখুঁত বিভ্রান্তির নাটক। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরার জন্য আমেরিকা ঠিক সেই নাটকটাই করেছিল। একটি সাধারণ ভবনকে টোপ হিসাবে ব্যবহার করে মঞ্চ সাজায় সিআইএ। এরপর আকাশ জুড়ে ছেড়ে দেওয়া হয় প্রায় 150 বিমান, যার শব্দে তৈরি হয় এক ভয়ঙ্কর সোনিক পর্দা, যাতে হেলিকপ্টারের শব্দ কেউ আলাদা করে বুঝতেই না পারে। ঠিক সেই মুহূর্তেই নামানো হয় ডেল্টা ফোর্স। সেকেন্ডের মধ্যে চারদিক আলোয় ভরে যায়, রাত যেন মুহূর্তে দিনে বদলে যায়। ধুলো নামার আগেই হেলিকপ্টার মাটি ছুঁয়ে ফেলে। আর তারপর সবচেয়ে বড় প্রশ্নটা আসে, মাদুরো কোথায় গেল? আজকের এই ভিডিওতে আমরা শুধু এই গোপন অভিযানের গল্পই নয়, বরং দেখব কিভাবে আমেরিকা তাদের F-35 যুদ্ধ বিমান আর নৌবাহিনীকে ব্যবহার করে বড় মাপের সামরিক আক্রমণের পরিকল্পনা করে, এবং আমেরিকার এই ডেল্টা ফোর্স কতটা ভয়ঙ্কর তা আজ জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। রাত তখন গভীর, সময় ভোর 2টো। হঠাৎ করেই কারাকাস শহরের বড় অংশ অন্ধকারে ডুবে যায়, আর সকাল 5টার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো জনসম্মুখ থেকে উধাও হয়ে যায়। তবে প্রশ্ন একটাই, গোটা বিশ্বের নজর যখন ক্যারিবিয়ান সাগরে মার্কিন বিমানবাহী রণতরীগুলির দিকে, তখন মাটিতে ঠিক কী এমন ঘটেছিল? অনেকের মতে আকাশ আর সমুদ্রের আড়ালে চলছিল এক ছায়া যুদ্ধ। এটা কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন ছিল না, বরং ছিল নিখুঁতভাবে পরিকল্পিত এক সার্জিক্যাল এক্সট্রাকশন। ডিক্লাসিফাইড টাইমলাইনের দাবি অনুযায়ী এই অভিযানের প্রথম ধাপ ছিল সেট আপ। কয়েক মাস ধরে আমেরিকা ভেনেজুয়েলার উপকূলে নৌঘাঁটি ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল। ইউএস নেভির ক্যারিবিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ অবস্থান নিয়েছিল উপকূলের কাছে, এবং এর জন্য আমেরিকা কারণ দেখিয়েছিল মাদক পাচার বিরোধী অভিযান। কারণ ওয়াশিংটন ভেনেজুয়েলা সরকারের উপর আরোপ আনে যে তারা বৃহৎ পরিসরে মাদকদ্রব্য দেশ বিদেশে পাচার করছে। যাই হোক, আমেরিকা যখন ভেনেজুয়েলার সমুদ্র তাদের নৌবহর দ্বারা ঘিরে ধরে, তখন আড়ালে গোয়েন্দাদের নজরদারি ছিল এক ব্যক্তির উপর। তিনি হলেন মাদুরো। অপেক্ষা করা হচ্ছিল এমন একটি মুহূর্তের যখন তিনি স্থির ও তুলনামূলকভাবে অরক্ষিত থাকবেন। এরপর আসে দ্বিতীয় ধাপ, স্ট্রাইক। স্থানীয় সময় রাত 2টো। আকাশে উঠে আসে F-35 স্টেলথ ফাইটার জেট। বিভিন্ন সূত্রের মতে লক্ষ্য ছিল ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে রাশিয়ান S-300 নেটওয়ার্ক যেখানে অবস্থিত। আকাশপথ পরিষ্কার হতেই সামনে এগোনোর রাস্তা তৈরি হয়। এই সময়েই শুরু হয় আসল বিভ্রান্তি। জেটগুলি একের পর এক আঘাত হানতে থাকে ফর্তিটুনা সামরিক কমপ্লেক্স ও লা কার্লোটা এয়ারবেস এলাকায়। বিস্ফোরণ, যোগাযোগ বিচ্ছিন্নতা আর আতঙ্কে পুরো শহর জুড়ে তৈরি হয় বিশৃঙ্খলা। কিন্তু এই বিশৃঙ্খলায় আসল লক্ষ্য ছিল না, এটা ছিল প্রধান লক্ষ্যকে আড়াল করা ষড়যন্ত্র। এরপর শুরু হয় তৃতীয় ধাপ। অন্ধকার আর গোলযোগের সুযোগ নিয়ে মাঠে নামে টিয়ার-1 অপারেটররা। এই অভিযানের দায়িত্ব ছিল ডেল্টা ফোর্স, মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে গোপন ও এলিট ইউনিটগুলির একটি। প্রত্যক্ষদর্শীদের মতে খুব কাছ থেকে উড়ে যাওয়া হেলিকপ্টারগুলি রাডারের নিচে থেকেই শহরের ভেতরে ঢুকে পড়ে একটি সুরক্ষিত বিল্ডিং যেখানে মাদুরো থাকত, এবং এটিকে সম্ভাব্য সেফ হাউস বলে মনে করা হতো। সেখানেই ঢোকে আমেরিকার ডেল্টা ফোর্স। প্রেসিডেন্সিয়াল গার্ডের পক্ষ থেকে প্রতিরোধের চেষ্টা করা হলেও কভার ফায়ারের সামনে তা বেশিক্ষণ টিকতে পারেনি। একাধিক পয়েন্টে একসঙ্গে নামা হয়, সবকিছু ঘটে মিনিটের মধ্যেই। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায়, মাদুরোকে ঠিক কিভাবে ধরা হলো এবং বের করে আনা হলো। আর এখানেই আসে চতুর্থ ধাপ। বিশেষ ধরনের হেলিকপ্টার লক্ষ্যবস্তুর উপর ভেসে থাকে, এবং চারদিক থেকে একের পর এক অ্যাটাক হেলিকপ্টার কভার ফায়ার দিতে থাকে, যেন নিচে কি হচ্ছে তা কেউ স্পষ্ট বুঝতে না পারে। সেই সুযোগেই নামানো হয় ডেল্টা ফোর্সের অ্যাসল্ট টিম। তাদের কাজ একটাই, উচ্চ মূল্যের টার্গেটকে খুঁজে বের করা। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, মাদুরোর অবস্থান তারা জানলো কিভাবে? বিভিন্ন সূত্র অনুযায়ী সিআইএ অনেক আগে থেকেই মাদুরোর ঘনিষ্ঠ বৃত্তের ভেতরে একজন তথ্যদাতা বসিয়েছিল। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে বসে ডেল্টা ফোর্স নাকি তার সেফ হাউসের হুবহু নকল তৈরি করে বারবার মহড়া চালায় এমন পর্যায়ে যেখানে চোখ বেঁধেও অভিযান চালানো সম্ভব। অভিযান শুরু হতেই সবকিছু ঘটে কয়েক মিনিটে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ গ্রেনেডের শব্দে নিরাপত্তা রক্ষীরা দিশেহারা হয়ে পড়ে। একজন
কয়েকজন গার্ড দরজা বন্ধ করার আগেই তাকে আটকানো হয়। পরিস্থিতি বোঝার আগেই মাদুরোর সেফ হাউস পুরোপুরি ডেল্টা ফোর্সের নিয়ন্ত্রণে চলে যায়। ডেল্টা ফোর্স ঢুকে পড়তেই মাদুরো কার্যত হতভম্ব হয়ে যান। এরপর কোনো আলোচনা বা কোনো কথা না শুনেই তাকে এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেস দুজনকেই শারীরিকভাবে সুরক্ষিত করা হয় এবং সঙ্গে সঙ্গেই এক্সট্রাকশন পয়েন্টে নিয়ে যাওয়া হয়, এক ধরনের বিশেষ হেলিকপ্টার দ্বারা, যা শহরের মাঝখান থেকে কোনো লোক তুলে নিতে পারে এবং প্রয়োজনে আকাশেই জ্বালানি তেল নিতে সক্ষম। কয়েক মিনিটের মধ্যেই তারা ভেনেজুয়েলার আকাশসীমা ছাড়িয়ে ক্যারিবিয়ান অঞ্চলের একটি ভাসমান নিরাপদ ঘাঁটির দিকে রওনা দেয়। আমেরিকানরা এই অভিযানের নাম দেয় অপারেশন সাউদার্ন স্পিয়ার, যা নাকি এক রাতেই দক্ষিণ আমেরিকার ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখত। তবে এখানেই শেষ নয়। অভিযানের সময় F-35 যুদ্ধবিমান সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল বলে রিপোর্টে বলা হচ্ছে। প্রশ্ন উঠতেই পারে, আমেরিকা এত শক্তিশালী বিমান F-35 এর ব্যবহার কেন করল? কেন তারা F-16 এর ব্যবহার করেনি? কারণ ভেনেজুয়েলাও কোনো দুর্বল দেশ নয়। সেখানে মোতায়েন রয়েছে রাশিয়ান S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, চীনা রাডার নেটওয়ার্ক, সমন্বিত রুশ এয়ার ডিফেন্স এবং সীমান্ত জুড়ে ড্রোন ব্যবস্থা। এমন পরিবেশে পুরনো অন্য যে কোনো বিমান হয়তো টিকে থাকতে পারত না। এই কারণেই প্রায় 150টি বিমান, একাধিক নজরদারি প্লেন, 3টি অ্যাম্ফিবিয়াস ক্যারিয়ার এবং 8টি মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছিল, যাতে প্রয়োজনে পুরো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলা করা যায়। তবে এখন একটি বড় প্রশ্ন আসে, ভেনেজুয়েলার বিমান বাহিনী কেন বাধা দিতে পারল না? 2025 সাল পর্যন্ত ভেনেজুয়েলার মূল যুদ্ধ বিমান শক্তি গড়ে উঠেছে প্রায় 21টি সুখোই সু-13 মাল্টিরোল ফাইটার দিয়ে, যেগুলি 2006 থেকে 2008 সালের মধ্যে রাশিয়া থেকে কেনা হয়েছিল। এগুলিই তাদের এয়ারফোর্সের মেরুদণ্ড। এর পাশাপাশি রয়েছে মাত্র কয়েকটি পুরনো F-16 ফাইটিং ফ্যালকন। সংখ্যা খুবই সীমিত এবং রক্ষণাবেক্ষণের অভাবে কার্যকারিতাও কমে গেছে। এছাড়াও মার্কিন নিষেধাজ্ঞার কারণে যন্ত্রাংশ ও সার্ভিসিং বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তবে মজার বিষয় হলো, ভেনেজুয়েলা একসময় যুক্তরাষ্ট্রের কাছ থেকেই এই F-16 কিনেছিল। 1982 সালে পিস ডেল্টা চুক্তির মাধ্যমে তারা লাতিন আমেরিকার প্রথম দেশ হিসাবে এই জেট পায়। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তিও বদলেছে। তাই আমেরিকার মতো শক্তিশালী এবং আপগ্রেডেড দেশের সঙ্গে পাল্লা দেওয়া বা তাদের বাধা দেওয়া সত্যিই চ্যালেঞ্জের। আজকের বাস্তবতায় F-16 ব্যবহার না করার মূল কারণ একটাই, স্টেলথের অভাব, যা ভেনেজুয়েলার কাছে রয়েছে। যে কারণে আমেরিকাও মাদুরোকে ধরার সময় F-35 এর ব্যবহার করেছিল। কারণ ভেনেজুয়েলায় মোতায়েন রয়েছে রাশিয়ান S-300 ও S-300V আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার সঙ্গে যুক্ত চীনা ও রুশ রাডার নেটওয়ার্ক। এই সিস্টেমগুলি অনেক দূর থেকেই পুরনো বিমান শনাক্ত করতে পারে। এছাড়াও রাশিয়ার বুক এয়ার ডিফেন্স সিস্টেম এবং স্বল্প পাল্লার মোবাইল মিসাইল নেটওয়ার্ক দেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। এমন পরিবেশে F-16 পাঠানো মানে বড় ধরনের ক্ষতির ঝুঁকি নেওয়া। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ড্রোন। ভেনেজুয়েলা নজরদারি ও আক্রমণের জন্য ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করে। ড্রোনে ভরা আকাশে F-16 মূলত কার্যকর নয়। এই কারণেই সামনে আসে F-35। F-35 এর স্টেলথ ডিজাইন, সেন্সর ফিউশন, ইলেকট্রিক ওয়ারফেয়ার এবং ডেটা লিঙ্কের ক্ষমতা তাকে আলাদা করে তোলে। এটি শুধু আকাশ প্রতিরক্ষা এড়িয়েই চলে না, বরং একসঙ্গে স্থির ও মোবাইল টার্গেট শনাক্ত ও দমন করতে পারে। এই বিমানগুলি আকাশ প্রতিরক্ষা দুর্বল করে দেওয়ার পরই CIA স্পেশাল ফোর্সগুলি মাটিতে এগোবার সুযোগ পায়। ভৌগোলিক দিক থেকেও এই পরিকল্পনা ছিল একদম বাস্তবসম্মত। পুয়ের্তো থেকে ভেনেজুয়েলার দূরত্ব প্রায় 1300 কিলোমিটার। F-35 এর কমব্যাট রেডিয়াস প্রায় 770 মাইল। তাই সীমিত সময় আকাশে ঘোরার মাধ্যমে ও মাঝপথে এয়ার টু এয়ার রিফুয়েলিংয়ের মাধ্যমে পুরো অপারেশন চালাতে পারে। এছাড়াও ক্যারিবিয়ানে অবস্থান করা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ থেকেও F-35 মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। সব মিলিয়ে বলা যায়, ভেনেজুয়েলার আশেপাশে F-35 মোতায়েন শুধু মাদক বিরোধী অভিযান নয়, এটা ছিল আমেরিকার একটি স্পষ্ট বার্তা। স্টেলথ, আধুনিক সেন্সর আর সমন্বিত যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনে পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দেওয়ার প্রস্তুতি। আপনার মতে এই পুরো কাহিনী কি সত্যিকারের গোপন অপারেশন, নাকি আধুনিক সামরিক প্রোপাগান্ডার এক নিখুঁত গল্প? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।